কনফিউশন আছে বা কোন পার্টটাতে এই চ্যাপ্টারের প্রবলেম আছে? স্যার আবার একটু বলেন। বললাম এই চ্যাপ্টারের মানে কোন টপিকসে তোমার সমস্যা আছে? আদর্শ গ্যাস চ্যাপ্টারে, চ্যাপ্টার 10-এ। স্যার পড়ছি মনে হয় 3 মাস আগে স্যার, আর ধরি নাই। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা যেগুলো করব এখান থেকে কিছু কাজ দিব, এগুলো করে ফেলবা। আর এই চ্যাপ্টারে তাহলে একবার প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। যেহেতু তুমি তুমি যে ব্যাচে ছিল ওই ব্যাচে হচ্ছে গিয়ে সেকেন্ড পেপার শুরু করেছি, তো এখানে হচ্ছে গিয়ে আমরা একটু রিভিশন দিচ্ছিলাম। ওকে, তো আমরা গড়মুক্ত পথ নিয়ে মোটামুটি আলোচনা করলাম। গড়মুক্ত পথের ম্যাথ গুলা, যে দুইটা ম্যাথ করলাম, এই দুটো ম্যাথ হচ্ছে গিয়ে বোর্ডে আসছিল। আরো অনেক ইজি ম্যাথ আছে বোর্ডে আসে। যে দুটো ম্যাথ করলাম এই দুটো ম্যাথ ছিল রিলেটিভলি একটু কঠিন, এই কারণে ওই দুটো ম্যাথ নিয়ে আলোচনা করা আছে, ঠিক আছে? আর তোমাদের সাথে এই পিডিএফটা অলরেডি আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে কোশ্চেনটা দেখলে আবার করতে পারবা। তো এবার আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে বাষ্পচাপ নিয়ে একটু কথা বলবো। বাষ্পচাপ কি, বাষ্পচাপ দিয়ে ম্যাথ গুলো আসে কিভাবে, আমরা বাষ্পচাপ দিয়ে মূলত আমাদেরকে ক্যালকুলেশন করতে বলা হয় যে একটা ওয়েদারের, একটা নির্দিষ্ট অঞ্চলের একটা ওয়েদারের আপেক্ষিক আর্দ্রতা ক্যালকুলেশন করতে বলা হয়, ঠিক আছে? যে আপেক্ষিক আর্দ্রতা কিরকম, কম না বেশি, বা সেটা কতটুকু, সেটা ক্যালকুলেশন করা যায়। তো আমরা শুরু করি, সম্পৃক্ত বাষ্পচাপ আর অসম্পৃক্ত বাষ্পচাপ কি? কারো কি মনে আছে সম্পৃক্ত বাষ্পচাপ আর অসম্পৃক্ত বাষ্পচাপের ডেফিনেশন? না স্যার। এটা কি সম্পৃক্ত মানে কি? সম্পৃক্ত মানে হচ্ছে তুমি মনে করো একটা পানির কৌটা নিয়েছো, ওকে? পানির কৌটাতে এতটুকু পানি রাখছো, এতটুকু পানি আছে, আর তারপর কৌটাটাকে তুমি ঢেকে দিছো, ঢাকনা দিয়ে ভালো মতো ঢেকে দিয়েছো, যাতে করে কোনো বাতাস বা কোনো কিছু বাহির থেকে ভেতরে আসতে না পারে, ভেতর থেকে এই কৌটার ভেতরে প্রবেশ করতে না পারে। আর এইখানে আমাদের পানি আছে, ঠিক আছে? লিকুইড, তরল পদার্থ আছে। এখন আমরা কি করব, এখানে তাপ তাপ দিব। এখানে পানির মধ্যে আমি তাপ দিব, তাপ দিলে কি হবে, পানি গরম হবে। পানি আস্তে আস্তে কি হবে, গরম হতে হতে একসময় বাষ্পে পরিণত হবে। তাহলে কি হবে, পানি থেকে কিছু কিছু বাষ্প এখানে ঘোরাফেরা করতে থাকবে, ঠিক আছে? এখানে সুন্দর মতো পানি বাষ্প হবে। আবার বাষ্পগুলা কি করবে, একটা বাষ্প আরেকটা বাষ্পের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে আবার তরল পদার্থ হয়ে আবার পানিতে ড্রপ হিসেবে পড়বে, ওকে? এখন কথা হচ্ছে গিয়ে, আমি মনে করি এই যে ফাঁকা জায়গা ছিল, এখানে ফাঁকা স্থান ছিল, তাই না? বাষ্প হওয়ার আগে এখানে আমি যখন হিট দিব, হিট দেওয়ার আগে এখানে কি ফাঁকা স্থান ছিল। এই ফাঁকা স্থানে মনে করি আমরা 500টি বাষ্প ধারণ করতে পারে। কয়টি বাষ্প ধারণ করতে পারে? আমরা ধরে নিয়েছি 500টি। এটা আমরা ধরে নিয়েছি যে এখানে কতটুকু ফাঁকা জায়গা আছে, এখানে 500টি বাষ্প ধারণ করতে পারে। আমি হচ্ছে তাপ দিচ্ছি, তাপ দিতে দিতে মনে করি কোন একটা সময় 380টি বাষ্প আছে। এখন আমি গুণে দেখলাম এই ফাঁকা স্থানে 380টি বাষ্প আছে। তাহলে বলো এখানে কি ধারণ ক্ষমতা কি ফিল আপ হয়েছে নাকি হয় নাই? এখানে ধারণ ক্ষমতা ফিল আপ কিন্তু হয় নাই, ঠিক আছে? তাহলে যখন হচ্ছে তখন এই বাষ্পগুলা এই পাত্রের গায়ে নিজেদের মধ্যে এবং তরল পদার্থের উপর যে চাপ প্রয়োগ করবে, এটা হচ্ছে কি অসম্পৃক্ত বাষ্পচাপ, ঠিক আছে? বাষ্পগুলা তরল পদার্থের উপর প্লাস পাশাপাশি পাত্রের গায়ে যে পরিমাণে একটা চাপ প্রয়োগ করবে, এটাই হচ্ছে কি বাষ্পচাপ। আর যখন ধারণ ক্ষমতা যখন মানে কমপ্লিট হবে না, তখন বাষ্পগুলা যে চাপ প্রয়োগ করবে সেটা হচ্ছে গিয়ে অসম্পৃক্ত, ঠিক আছে? ধারণ ক্ষমতা যখন কমপ্লিটলি ফিল আপ হবে না, তখন বাষ্পগুলো যেই চাপ প্রয়োগ করবে সেটা হচ্ছে গিয়ে কি অসম্পৃক্ত। আর যদি ধারণ ক্ষমতা ফিল আপ হয়ে যায় তখন কি বলবো আমরা, সেটাকে সম্পৃক্ত বাষ্পচাপ বলবো। মনে থাকবে সম্পৃক্ত বাষ্পচাপ কি? ধারণ ক্ষমতা কি হয়ে গেলে, ধারণ ক্ষমতা পূর্ণ হয়ে গেলে এটাকে আমরা বলবো সম্পৃক্ত বাষ্পচাপ। আর ধারণ ক্ষমতা যদি পূর্ণ না হয় সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো, অসম্পৃক্ত বাষ্পচাপ। এখন মনে করো আমি হিট দিচ্ছি, হিট দিতে 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 এক সময় এখানে কি হইলো, 500টা বাষ্প রয়ে গেল। এখানে 500টাই বাষ্প, ধারণ ক্ষমতা যতগুলা ততটাই বাষ্প এখানে আছে, ঠিক আছে? এরপরে তুমি যদি হিট দাও, নতুন করে আরেকটা বাষ্প কি বাষ্প হবে? নতুন করে আরেকটা পানির কণা কি বাষ্পে পরিণত হবে নাকি হবে না, কি মনে হয়?
বলো। এখানে এখন 500টি বাষ্প আছে, ধারণ ক্ষমতা 500টি। হবে স্যার। 501 নাম্বার বাষ্প, 501 নাম্বার বাষ্প এইখানে কি ধারণ করবে নাকি করবে না? তুমি বলছো হবে। দেখো তুমি যখন গাড়িতে উঠো, গাড়ি মনে করো সিটিং সার্ভিস, ঠিক আছে, বাংলাদেশের সিটিং সার্ভিস না, মনে করো ইউরোপ আমেরিকার সিটিং সার্ভিস বাস, সিটিং সিট যদি ফিল আপ হয়ে যায়, নতুন করে কি একটা যাত্রী নিতে পারবে নাকি পারবে না? নিবে নাকি নিবে না? নিবে না স্যার। নিবে না, কিন্তু একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে আরেকজনকে যদি নামাই তাহলে তার নতুন আরেকজনকে কি বসার জায়গা দিতে পারবে, তাই না? এইখানেও তাই ঘটনা ঘটে। নতুন করে আরেকটা বাষ্প যখন, পানির কণা যখন বাষ্পে পরিণত হতে চায়, পুরাতন একটা বাষ্প সে হচ্ছে পানিতে পরিণত হয়ে ওর জন্য ফাঁকা জায়গা তৈরি করে দেয়, তখনই হচ্ছে গিয়ে নতুন একটা বাষ্প এখানে কি করতে পারে, ধারণ করতে পারে। ওকে, তো আমাদের আমাদের যে ঢাকার যে বাতাস বা আমাদের বাংলাদেশের যে বাতাস বা বিভিন্ন পৃথিবীর যে কোনো এলাকার একটা বাতাস যখন হচ্ছে গিয়ে বাষ্প দ্বারা ফিল আপ হয়ে যাবে, জলীয় বাষ্প দ্বারা, তখন আমরা বলি ওই এলাকার বাষ্প হচ্ছে গিয়ে সম্পৃক্ত অবস্থায় আছে। এবং সম্পৃক্ত অবস্থা যখন পুরোপুরি হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে বাষ্পগুলা সম্পৃক্ত হওয়ার থেকে যখন বেশি হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে ওই বাষ্পগুলা কি হয়, তরল পদার্থ হয়ে আবার ভূমিতে পতিত হয়, সেটাকে আমরা কুয়াশা বলি বা শিশির বলি। ঠিক আছে, শিশির বা কুয়াশা পড়ার জন্য যে শীতকালই হইতে হবে এমন কোনো কিন্তু কথা নাই। তুমি দেখবা যে বর্তমানে যে বর্ষাকাল চলতেছে, তুমি দেখবা মাঝে মাঝে দেখবা কি ধোঁয়ার মতো ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, এবং ভ্যাপসা গরম, এগুলো হচ্ছে গিয়ে তোমার কি শিশির কণা, জলীয় বাষ্প কণাগুলো অনেক ঘন, কণাগুলো অনেক ঘন ভাবে অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে আমাদেরকে এরকম ধোঁয়া ধোঁয়া বলে মনে হয়। ঠিক আছে, এবং সেগুলাই কিন্তু তোমার দেখবা আবার বাষ্পে তোমার তোমার হচ্ছে গিয়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে তখন দেখবে বাতাসটা ভেজা থাকে, তখন তুমি কাপড় ধোয়ার পর শুকাইতে দিলে দেখবে এটা শুকায় না, দেরিতে শুকায়। কেন শুকায়? কারণ তাপ ভেজা কাপড় থেকে পানির কণাগুলা নিয়ে বাতাসে যাবে, বাতাসে তো জায়গাই নেই, কোথায় যাবে? এই কারণে কাপড়গুলো তাড়াতাড়ি শুকায় না। বুঝা গেছে? পরীক্ষাতে একটা কোশ্চেন আসে এরকম যে বর্ষাকালে কাপড় দেরিতে শুকায় কেন? ঠিক আছে, এটা হচ্ছে একটা সবচাইতে পারফেক্ট অ্যান্সার এবং তোমাদের বইতেও লেখা আছে। তো বোঝা গেছে সম্পৃক্ত বাষ্পচাপ আর অসম্পৃক্ত বাষ্পচাপের ডেফিনেশন। ওকে, তারপর আমাদের একটু আগে যে বললাম যে বাষ্প ধারণ ক্ষমতা, ঠিক আছে, বাষ্প ধারণ ক্ষমতা, এই বাষ্প ধারণ ক্ষমতা আবার তাপমাত্রার উপর নির্ভর করে। এই কনসেপ্টটা একটু ভালো মতো পড়বা, তাপমাত্রার উপর নির্ভর করে। কে বলতে পারবে তাপমাত্রার উপর বাষ্প ধারণ ক্ষমতা কিরকম নির্ভর করে? তাপমাত্রা বাড়লে ধারণ ক্ষমতা কি বাড়বে নাকি কমবে, কি মনে হয়, বলতে পারবা? একটা রিজিয়নের বা একটা নির্দিষ্ট এলাকার তাপমাত্রা বাড়লে বাষ্প ধারণ ক্ষমতা কি বাড়বে নাকি কমবে? এক্সপেরিমেন্ট করে এবং দেখা গেছে আমাদের দৈনন্দিন আবহাওয়ার চেঞ্জ থেকে দেখা গেছে যে তাপমাত্রা বাড়লে কোন একটা নির্দিষ্ট এলাকার বাষ্প ধারণ ক্ষমতাও বাড়তে থাকে। ঠিক আছে, তাপমাত্রা বাড়লে ধারণ ক্ষমতা কি বাড়ে না কমে, বলো? ধারণ ক্ষমতা কিভাবে বাড়বে? কিসের সাথে? তাপমাত্রার সাথে। ওকে, তাপমাত্রার সাথে ধারণ ক্ষমতা বাড়বে, তাপমাত্রা বাড়লে ধারণ ক্ষমতা বাড়বে, তাপমাত্রা কমলে ধারণ ক্ষমতা কমবে। এখন খুব ভালো একটা এক্সাম্পল শুনো, সেটা হচ্ছে আমাদের শীতকালের সময় শিশির পরে বেশি, কোন সময় শিশির বেশি পড়ে? সকাল, দুপুর, বিকাল, রাত, ভোর, কোন সময়? সকালে স্যার, সকালে বেশি। সকাল তো অনেক লম্বা একটা সময়, ফজর থেকে শুরু হয়ে সকাল 10টা 11টা পর্যন্ত, সেটাকে আমরা সকাল বলি, ভোর বেলায়, তাই না? শিশির পরে বেসিক্যালি কি ভোর বেলায় বেশি পড়ে। কেন হয়? কারণ মনে করো সূর্য উঠে গেছে, সকাল 5টায় সূর্য উঠছে, যতই তোমার দিন গড়াবে তাপমাত্রা কি আস্তে আস্তে বাড়তে থাকবে, তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকলে কি হবে? ঢাকার বাতাসের, বা আমি এখন মনে করি ঢাকা নিয়ে কথা বলি, ঢাকার বাতাসের কি হবে, বাষ্পে ঢাকার বাতাসে বাষ্প ধারণ ক্ষমতা আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে কি অতিরিক্ত নতুন করে বাষ্প সে কি করতে পারবে, জায়গা দেওয়ার মতো তার প্লেস থাকবে। এবং মনে করো দুপুর 11টা বাষ্প ধারণ ক্ষমতা আরো বেড়ে গেছে, 12টা আরো বেড়ে গেছে, 2টা 3টা আরো বেড়ে গেছে, 3টা বা 4টার পর তাপমাত্রা আবার কমতে শুরু করে, তাহলে বাষ্প ধারণ ক্ষমতাও কি আস্তে আস্তে জায়গাটা কমতে থাকে।
কিন্তু দুপুর 3টা পর্যন্ত আশেপাশের যে জলাশয়গুলো থেকে যে পানি বাষ্প হয়ে বাতাসে ঘোরাফেরা করতেছিল, এখন 3টার পর তো ওগুলাকে তোমার তাড়া দিবে, বলবে ধারণ ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে। কেন? কারণ 3টার পরে বাতাসের তাপমাত্রা বা ওয়েদার আস্তে আস্তে তাপমাত্রা কমতে থাকে শীতকালে। তো তাপমাত্রা যখন আস্তে আস্তে কমতে থাকবে, যে অতিরিক্ত বাষ্পগুলো যে আগে থেকে ঘোরাফেরা করেছিল এরা কোথায় যাবে? এরা হচ্ছে জায়গা কমতে থাকে, এরা হচ্ছে আস্তে আস্তে কম্প্যাক্ট হইতে থাকে। এবং সন্ধ্যার পর থেকে যখন তাপমাত্রা আরো কমতে থাকে, তাপমাত্রা বাষ্প ধারণ ক্ষমতা জায়গাটা আরো কমতে থাকে। ঠিক তোমার 12টার পর বা 1টার পর দেখবা তাপমাত্রা আরো কমে যায়, তখন হচ্ছে ধারণ ক্ষমতা আরো কমে যায়। তখন যে অতিরিক্ত বাষ্পগুলো যে ঘোরাফেরা করতে থাকে তারা কি করে, সেই বাষ্পগুলা জলীয় বাষ্পগুলা শিশির হিসেবে তখনই ভূমিতে পতিত হয়। এবং দেখবা ভোরবেলাতে সব শিশির পড়ার পরিমাণ সবচাইতে বেশি হয়। কেন? কারণ ভোরবেলা তাপমাত্রা থাকে শীতকালে সবচাইতে কম এবং বাষ্প ধারণ ক্ষমতাও কি থাকে, সবচাইতে কম থাকে। এই কারণে শীতকালে তোমার ভোরবেলা কি হয়, শিশির সবচেয়ে বেশি পড়ে অন্যান্য সময়গুলোর তুলনায়। বুঝা গেছে? ক্লিয়ার? পুরো ঘটনাটা বুঝতে পারছো নাকি কনফিউশন আছে? বলো। স্যার বুঝতে পারছি। ওকে, এবার আমরা যে স্যার আমার একটু নেট প্রবলেম ছিল তো স্যার, কুয়াশা কি এটা যদি আবার একটু এক্সপ্লেইন করতেন স্যার। কুয়াশা হচ্ছে ওই যে শিশিরগুলা বা বাষ্প জলীয় বাষ্পগুলা যখন তোমার ঘোরাফেরা করতে থাকে, ঠিক আছে? তুমি দেখবা দুই একটা শিশির যখন তোমার বা অল্প শিশির যখন বা কুয়াশা বা জলীয় বাষ্প কণা যখন বাতাসে ঘোরাফেরা করতে থাকে তখন ওটাকে অবজার্ভ করা যায় না, আমরা দেখতে পাই না। কিন্তু যখন অসংখ্য শিশির কণা অ্যাকচুয়ালি জলীয় বাষ্প কণাগুলো যখন একটা দল বেঁধে যখন একটা এলাকায় ঘোরাফেরা করতে থাকে, বাতাসের কারণে সে ট্রাভেল করতেছে, তখন কিন্তু তুমি একটা কি ধোঁয়া দেখতে পাবা, তাই না? একটা ধোঁয়া দেখতে পাই। এই ধোঁয়াগুলা কি? এই ধোঁয়াগুলা হচ্ছে এক একটা জলীয় বাষ্পের কণার বিন্দুর কোটি কোটি কণাগুলা। এই কোটি কোটি কণাগুলো যখন একসাথে ঘোরাফেরা করে তখন সেটাকে আমরা কি বলি, ধোঁয়ার মতো দেখা যায়, এবং এটাকে আমরা কুয়াশা বলি। এবং যখন ধারণ ক্ষমতাগুলো কমে যায় তখন এই জলীয় বাষ্প কণাগুলা কি করে, আবার ভূমিতে এসে পড়ে, এবং সেটাকে আমরা শিশির হিসেবে সেটাকে কি করি, আমরা নাম দিয়ে থাকি। বুঝা গেছে? এই হচ্ছে। আর যেটা বলছিলাম আমরা শিশিরাঙ্ক, স্যার বুঝছি স্যার। শিশিরাঙ্ক শিশিরাঙ্ক ঘটনাটা এরকম, অনেক শিশিরাঙ্ক হচ্ছে একটা তাপমাত্রার মান, ঠিক আছে? শিশিরাঙ্কটা কি? গলনাঙ্ক কি বলো দেখি? গলনাঙ্ক স্যার যে তাপমাত্রায় পানি গলা শুরু করে। পানিতে এমনিই গলে থাকে, পানি আবার গলবে কিভাবে? না বরফ গলতে শুরু করে? ওই তো বরফ স্যার, 0°C তাপমাত্রায়। যে তাপমাত্রায় বরফ পানি গলতে শুরু করে সেই তাপমাত্রাকে আমরা বলি গলনাঙ্ক। যেমন বরফের গলনাঙ্ক কত? 0°C। তারপর হচ্ছে স্ফুটনাঙ্ক কি? যে তাপমাত্রায় পানি ফুটতে আরম্ভ করে সেটা কত? সেটাকে আমরা স্ফুটনাঙ্ক বলি। সেটা কত? 100°C। 100°C। সিমিলারলি শিশিরাঙ্ক হচ্ছে এমন একটা তাপমাত্রা যেই তাপমাত্রায় কোনো এলাকার বাষ্প, আচ্ছা আজানটা শেষ হোক তারপর আমি কথা বলতেছি, 2 মিনিট। ওকে, যেটা আমরা বলছিলাম শিশিরাঙ্কটা কি? শিশিরাঙ্ক বলতে আমরা যে ভুলটা করি, তোমরা স্টুডেন্টরা তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে কি, শিশিরাঙ্ক পরীক্ষাতে আসলে তোমরা লিখো যে যেই তাপমাত্রায় কোনো একটা নির্দিষ্ট এলাকায় শিশির পড়তে শুরু করে, ঠিক আছে? এটা অনেকেই লিখে আমরা দেখেছি, বাট ব্যাপারটা এরকম না, ডেফিনেশনটা এরকম না। ডেফিনেশনটা হচ্ছে এরকম, যে তাপমাত্রায় কোনো একটা এলাকার বাতাস জলীয় বাষ্প দ্বারা সম্পূর্ণরূপে পূর্ণ হয়ে যায়, জলীয় বাষ্প দ্বারা পূর্ণ হয়ে যায়, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি শিশিরাঙ্ক। যে তাপমাত্রা, সেটাকে আমরা বলি শিশিরাঙ্ক। বা এভাবে আমরা বলতে পারি যে যেই তাপমাত্রায় কোনো নির্দিষ্ট অঞ্চলের বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যায় সেই তাপমাত্রাকে বলা হয় শিশিরাঙ্ক। আমরা এখানে কি পড়েছি? তাপমাত্রা বাড়লে ধারণ ক্ষমতা বাড়বে, তাপমাত্রা যদি কমে সেক্ষেত্রে ধারণ ক্ষমতা কি হবে? কমবে। ওকে, এখন তোমার কাছে মনে করো একটা লিস্ট আছে, লিস্টটা এরকম যে তাপমাত্রা যদি 30°C থাকে, ধারণ ক্ষমতা হচ্ছে 500টি। তাপমাত্রা যদি 28°C থাকে, ধারণ ক্ষমতা হচ্ছে গিয়ে 450। তাপমাত্রা যদি 26°C থাকে, ধারণ ক্ষমতা হচ্ছে গিয়ে মনে করো 430।
আর তাপমাত্রা 24°C থাকলে ধারণ ক্ষমতা মনে করো 408। আর মনে করো তাপমাত্রা 22°C থাকলে ধারণ ক্ষমতা হচ্ছে গিয়ে 400। ওকে, এটা তোমার কাছে একটা লিস্ট আছে। এটা হচ্ছে ঢাকাতে তাপমাত্রার সাথে ধারণ ক্ষমতা। ধরতে পারছো এটা কিসের লিস্ট? এটা হচ্ছে গিয়ে তাপমাত্রার সাথে ধারণ ক্ষমতা কোন অঞ্চলের? ঢাকা অঞ্চলে। এখন এই মুহূর্তে এখন তুমি দেখলা, মনে করো এই মুহূর্তে ঢাকার তাপমাত্রা হচ্ছে গিয়ে 30°C, আর বাতাসে বাষ্প আছে হচ্ছে গিয়ে মনে করো 400টি। এই মুহূর্তে ঢাকার তাপমাত্রা কত বলো? এই মুহূর্তে ঢাকার তাপমাত্রা কত? আমরা ধরে নিয়েছি 30°C। ধারণ বাতাসে কতটি জলীয় বাষ্প আছে এই মুহূর্তে? 400টি আছে। ওকে, এখন তো বিকাল, যতই সন্ধ্যার দিকে যাবে তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে। এখন তাপমাত্রা মনে করো 30 থেকে কমে 20° হয়ে গেল, সরি তাপমাত্রা 30 থেকে কমে মনে করো 29° হলো। বাষ্প কয়টায় আছে? 400টি আছে। তাহলে বলো এটা কি ধারণ ক্ষমতা কি কমপ্লিট হয়েছে নাকি হয় নাই? বলো, ধারণ ক্ষমতা কি ফিল আপ হয়েছে নাকি হয় নাই? স্যার হয়েছে স্যার। হয়েছে কোথায়? ধারণ ক্ষমতা কমপ্লিট হয়েছে নাকি হয় নাই? তোমার ঢাকার তাপমাত্রা 29°C। ঢাকার 29°C তাপমাত্রার ধারণ ক্ষমতা কত? 28°C তাপমাত্রার ধারণ ক্ষমতা 450। ও স্যার হয় নাই স্যার। তাপমাত্রা এখন 29, আর বাষ্প আছে 400টি। ধারণ ক্ষমতা কি কমপ্লিট হয়েছে? ফিল আপ হয়েছে? হয় নাই। জায়গা খালি আছে? আছে। তারপর মনে করো তাপমাত্রা কমে 28°C হয়ে গেছে, বাতাসে বাষ্প 400টি আছে। এখন কি কমপ্লিট হয়েছে ধারণ ক্ষমতা? না স্যার, হয় নাই। তাপমাত্রা মনে করো 26° হয়েছে, এখন এখানে 400টি আছে। এখন ধারণ ক্ষমতা কমপ্লিট হয় নাই। এই বাষ্পগুলার সংখ্যা কমতেছে না কেন? কারণ বাতাস একই রকমই আছে এবং নতুন করে আর বাষ্প হচ্ছে না। এটা এই কারণে বাষ্প যা থাকার তাই আছে। তাপমাত্রা মনে করো এখন হয়ে গেছে 24°C ঢাকার বাতাসে, এবং বাষ্প আছে 400টি। এখনো ধারণ ক্ষমতা কমপ্লিট হয় নাই। তারপর মনে করো তাপমাত্রা হয়ে গেছে 22°C, এখন আছে বাতাসে বাষ্প 400টি। এখন বলো এটা কি ধারণ ক্ষমতা কি কমপ্লিট হয়েছে? 22°C তাপমাত্রা হয়ে গেছে ঢাকার তাপমাত্রা, এবং ঢাকাতে বাষ্প যা ছিল তাই আছে। এবং 22°C ধারণ ক্ষমতা কত থাকতে পারে? 400টি থাকতে পারে, এর বেশি থাকতে পারে না। বুঝা গেছে? তাহলে তার মানে কি বুঝলাম? ঢাকাতে যতটুকু বাষ্প উপস্থিত ছিল সকাল থেকে 22°C তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্প দ্বারাইটাই কি হয়ে গেছে? তার ধারণ ক্ষমতা ফিল আপ করে ফেলেছে। তাহলে এই 22°C হচ্ছে আমাদের কি শিশিরাঙ্ক। কোন তাপমাত্রায়? ঢাকার 22°C তাপমাত্রায় হচ্ছে শিশিরাঙ্ক। তার মানে কি বুঝলাম? এখন যদি আমার ঢাকার তাপমাত্রা 22 থেকে কমে 21 হয়ে যায়, তাহলে কি সে ধারণ ক্ষমতা ক্রস করে ফেলেছে না? তাই না? ঢাকার তাপমাত্রা যদি 22 থেকে 21 হয়ে যায়, তখন ধারণ ক্ষমতা কি হয়ে যাবে? ক্রস করে ফেলবে। তখন কি করবে? তখন ঢাকার বাতাসে যে জলীয় বাষ্পগুলো থাকবে সেগুলো শিশির হিসেবে ভূমিতে পড়তে শুরু করবে। বোঝা গেছে শিশিরাঙ্কটা কি? তাহলে শিশিরাঙ্কটা হচ্ছে যে একটা নির্দিষ্ট অঞ্চলের উপস্থিত জলীয় বাষ্প দ্বারা যেই তাপমাত্রায় নির্দিষ্ট অঞ্চলে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা কি হয়? সম্পৃক্ত হয়, ওই তাপমাত্রাকে বলা হয় শিশিরাঙ্ক। যেমন আমাদের শিশিরাঙ্ক কত? 22°C। ঠিক আছে, আমি যদি তোমাদেরকে একটা ওয়েদার রিপোর্ট আজকেরটা দেখাই, তোমাদের সাথে শেয়ার স্ক্রিনে যাচ্ছি, তোমরা একটু দেখলে বুঝতে পারবা। তোমরা আই থিংক দেখতে পাচ্ছ, রাইট? আজকে ঢাকার তাপমাত্রা কত দেখা যাচ্ছে বলো দেখি? 29° আজকে ঢাকার তাপমাত্রা। ঠিক আছে, আচ্ছা। আর
এই যে ডিউ পয়েন্ট কত ডিগ্রি, ডিউ পয়েন্ট মানে হচ্ছে শিশিরাঙ্ক, ডিউ পয়েন্ট কত ডিগ্রি, 26 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি বুঝলা, যে যদি তাপমাত্রা 29 থেকে কমে কত হয়ে যায়, 26 হয়ে যায়, তাহলে ঢাকায় যতটুকু জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্প দ্বারা ঢাকা কি হবে, ওয়েদার কি হয়ে যাবে, কমপ্লিটলি ফিল আপ হয়ে যাবে, ধারণ ক্ষমতা পরিপূর্ণ হয়ে যাবে। বুঝতে পেরেছো কথা, বলো ক্লিয়ার আমি যেটা বললাম এই মুহূর্তে? ঢাকার তাপমাত্রা, স্যার আবার একটু বলেন স্যার। ঢাকার এই মুহূর্তে তাপমাত্রা হচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস। ঢাকার তাপমাত্রা যদি এখন একটু পর কমতে কমতে কত যদি হয়, 26-এ যদি নেমে যায় ঢাকার তাপমাত্রা, তাহলে ঢাকার তাপমাত্রা, ঢাকাতে যতটুকু জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্প দ্বারা ঢাকার ওয়েদার কি হয়ে যাবে, ধারণ ক্ষমতা কমপ্লিটলি ফিল আপ হয়ে যাবে। এখন ঢাকার জানো কতটুকু, এখন ঢাকার কতটুকু ওয়েদার, ঢাকার ওয়েদার বা ঢাকার বাতাস কতটুকু জলীয় বাষ্প দ্বারা পরিপূর্ণ জানো? 84%। 84%, 84%। ঢাকার বাতাসের 84 ভাগই হচ্ছে জলীয় বাতাসে যতটুকু জায়গা আছে এই জায়গার 84 ভাগ জায়গা জলীয় বাষ্প দখল করে আছে। এখন তাপমাত্রা যদি আরো কমে, এই যে এইখানে 84 থেকে আরো বাড়বে আস্তে আস্তে, ঠিক আছে, এবং তখন দেখবা কি মনে হবে, আরো অস্বস্তি বলে মনে হবে। বোঝা গেছে? আর ঢাকার তাপমাত্রা যদি 26 থেকে কমতে শুরু করে, 26-এর কম হয়, তাহলে কি হবে বলো দেখি, বলো। ঢাকার তাপমাত্রা যদি 26-এর কম হয়ে যায় তখন কি হবে? বৃষ্টি নামবে নাকি? বৃষ্টি নামবে না, তখন হচ্ছে শিশির পড়া শুরু করবে। বুঝতে পারছো, শিশির পড়তে শুরু করবে। কিন্তু আজকে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা কত, কত সর্বনিম্ন তাপমাত্রা কত দেখতে পাচ্ছ? 27 ডিগ্রি। ঢাকার তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি, আর শিশিরাঙ্ক কত, 26 ডিগ্রি। তো সুতরাং শিশির পড়ার কোনো চান্স নাই। বোঝা গেছে? ওকে, এই হচ্ছে কি আমাদের ওয়েদার রিপোর্ট থেকে আমরা বিভিন্ন জিনিস অ্যানালাইসিস করতে পারবো। স্যার আজকে বৃষ্টি হবে নাকি? আজকে বৃষ্টি হওয়ার চান্স আছে যে 72% দেখা যাচ্ছে। স্যার স্যার সর্বনিম্ন তাপমাত্রা মানে কি স্যার? সর্বনিম্ন তাপমাত্রা মানে হচ্ছে কি, যে দেখা যায় ঢাকার একটা প্রতিদিন সূর্য যে পরিমাণ তাপ আমাদের পৃথিবীতে আসে, ওইখান থেকে তো আমাদের পৃথিবীর মানে ঢাকার ওয়েদার, বাতাসের তাপমাত্রা তো সেটার উপরে নির্ভর করে। আজকে যতটুকু সূর্য ছিল বা সূর্য দেখা গেছে বা মেঘের কারণে সূর্য আসছে বা পৃথিবীতে ঢাকাতে দেখা গেছে, সেটা সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 32, মানে বাতাস সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছিল তাপমাত্রা। আর এটা হচ্ছে সর্বনিম্ন 27 হবে। সর্বনিম্ন মানে হচ্ছে গভীর ভোরবেলাতে এই তাপমাত্রা কমে সেটা কত হবে, 27-এ যাবে। বুঝতে পারছো? এটাই বোঝায়। ওকে, আর বাতাসের স্পিড কত, 9 কিলোমিটার/আওয়ার। বাতাসের স্পিড প্রায় নাই বললেই চলে, ঠিক আছে, কারণ মানুষের হাঁটার স্পিড হচ্ছে 11 কিলোমিটার/আওয়ার। ক্লিয়ার? আর বাতাসের স্পিড হচ্ছে 9। এই কারণে দেখবা এখন বর্তমান সময় দেখবা যে বাইরে বের হইলে তুমি মানে প্রচন্ড রকমের ঘামো, ঠিক আছে, হয় কি না এরকম, অতিরিক্ত ঘামি, এবং ঘরে বসে ঘামতেছি। কি বলে মানে, স্যার ক্রিকেট ম্যাচে বোঝা যায় স্যার। হ্যাঁ, বিশেষ করে যে ক্রিকেট ম্যাচে বোঝা যায়, অস্ট্রেলিয়ান প্লেয়ারদের দেখবে ওরা যে শক্তি নিয়ে আসছে তার অর্ধেকের বেশি শক্তি ওদের ঘামে সব শক্তি ব্যয় হয়ে গেছে, ঠিক আছে। আর বাংলাদেশের প্লেয়ারদেরও শক্তি ব্যয় হয়েছে, কিন্তু ওদেরটা বেশি ব্যয় হয়েছে বলে ওরা ইচ্ছা মতো হারতেছে। আর তাছাড়া এটা তো মজা করে বললাম, আমরা তো ভালো খেলছি বলে অবশ্যই আমরা জিততে পারছি। ওকে, এই হচ্ছে আমরা শিশিরাঙ্ক নিয়ে কথাবার্তা বললাম, এবং বাষ্পচাপ কি, এইগুলো খুব ডিটেলস করে আমরা খুব মনোযোগ দিয়ে একটু পড়লাম। বইটাও ভালো মতো করে পড়তে হবে, ঠিক আছে, কারণ বইয়ের বিকল্প কোনো কিছু নাই। ওকে, লিঙ্ক শেষ হয়ে গেলে আমরা হচ্ছে একটা ব্রেক নিব 10 মিনিটের মধ্যে। 10 মিনিটের মধ্যে তোমরা নামাজ টামাজ পড়ে আসবা, তারপর হচ্ছে আমাদের যতটুকু ক্লাস নেওয়ার ক্লাস করে আমরা আজকে ক্লাস শেষ করব। এখন আমরা কিছু ম্যাথ করব, ঠিক আছে, যতটুকু ম্যাথ করা যায়। শিশিরাঙ্ক কিভাবে নির্ণয় করা হয় বলো দেখি? শিশিরাঙ্ক, এই যে ম্যাথমেটিশিয়ান আমরা দেখতে পাইছি ওয়েদার রিপোর্টে আজকে শিশিরাঙ্ক হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস। শিশিরাঙ্ক কিভাবে নির্ণয় করা হয়? শিশিরাঙ্ক নির্ণয়ের সূত্রটা হচ্ছে এরকম, কি জানি ছিল, θ1 মাইনাস থিটা, আর এখানে কি ছিল, ক্যাপিটাল জি, θ1 মাইনাস কত, θ2। মনে পড়ে এটা?
জি স্যার। এই সূত্রটা কি? সূত্র তো দেখছি কিন্তু কোনটাকে সেটা ভুলে গেছি। এটা হচ্ছে শুষ্ক থার্মোমিটারের পাঠ। এটা হচ্ছে গিয়ে কিসের পাঠ? শুষ্ক থার্মোমিটার পাঠ। আর থিটা টুটা কি? থিটা টুটা হচ্ছে আর্দ্র থার্মোমিটার পাঠ। ক্যাপিটাল জি এটা হচ্ছে গিয়ে গ্লেসারের উৎপাদক। ঠিক আছে, এটা হচ্ছে গ্লেসারের উৎপাদক। এটা নির্ভর করে থিটা ওয়ান এর উপর নির্ভর করে। ঠিক আছে, পরীক্ষাতে তোমাকে বলে দিবে যে থিটা ওয়ান হচ্ছে মনে করো বলে দিল 31, আর থিটা টু বলে দিল 28। থিটা 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জি এর মান এবং 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জি এর মান দুইটাই বলে দিবে, কিন্তু আমরা কোনটা ইউজ করব? থিটা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জি এর মান যেটা দেওয়া থাকবে আমরা কিন্তু সেটাই ব্যবহার করব। মনে থাকবে? আর এখানে যে থিটা আছে এটাই হচ্ছে আমাদের জন্য শিশিরাঙ্ক। ঠিক আছে, এখানে থিটাটা এটাই হচ্ছে আমাদের শিশিরাঙ্ক। মনে থাকবে এই সূত্রটা? থিটা 1 মাইনাস থিটা, আর এখানে কত জি, থিটা 1 মাইনাস থিটা 2, আর জিটা হচ্ছে গিয়ে কি গ্লেসারের উৎপাদক। বুঝতে পেরেছো? এটা কোত্থেকে আসছে এই সূত্রটা আসছে হাইগ্রোমিটার। এটা হচ্ছে কিসের? হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার হচ্ছে এমন একটা যন্ত্র যেটা দিয়ে আমরা শিশিরাঙ্ক ক্যালকুলেশন করতে পারি। হাইগ্রোমিটারে দুইটা থার্মোমিটার থাকে আমাদের। জ্বর মাপার যেরকম থার্মোমিটার, বাট থার্মোমিটারটা একটু রেঞ্জ বেশি। জ্বর যেমন তোমার 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত শরীরের তাপমাত্রা মাপতে পারে, কিন্তু হাইগ্রোমিটার হচ্ছে 100 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেঞ্জ থাকে। তো হাইগ্রোমিটারে দুইটা থার্মোমিটার থাকে। একটা থার্মোমিটার হচ্ছে নরমালি যেরকম থার্মোমিটার এরকম, আরেকটা মানে জাস্ট এমনি হ্যাং করে থাকে। আরেকটা থার্মোমিটার হচ্ছে গিয়ে একটু পানিতে থার্মোমিটারের একটা প্রান্ত যেটা দিয়ে আমরা জ্বর মাপার সময় থার্মোমিটারের যে অংশটা আমরা মুখে নেই ওই অংশটা একটা কাপড় দিয়ে পেঁচানো থাকে, আর কাপড়ের আরেকটা প্রান্ত একটা পানির কৌটার ভেতরে থাকে। ওকে, তাহলে কি হয়, ওই কাপড়টা পানির কৌটা থেকে পানি শোষণ করতে থাকে এবং কাপড়টা একটু ঠান্ডা হয়ে থাকে। এই কারণে ওই থার্মোমিটারের যে বাল্ব, যেটা মেটাল পদার্থ, ওই অংশটাও একটু ঠান্ডা থাকে এবং তাপমাত্রা কম দেখায়। এই যেহেতু ওইটা একটা ভেজা কাপড় দিয়ে আবদ্ধ থাকে, পেঁচানো থাকে, এই কারণে ওই থার্মোমিটারকে বলা হয় আর্দ্র থার্মোমিটার। এবং আর্দ্র থার্মোমিটারের যে রিডিং আসে এটাকে আমরা বলি থিটা 2, আর শুষ্ক থার্মোমিটারের যে রিডিং আসে সেটাকে আমরা বলি থিটা 1। কি কথা বুঝতে পারছো? কনফিউশন আছে? বলো, না বুঝতে পারলে আরেকবার বলে দেই। আর্দ্র থার্মোমিটার স্যার একবার এক্সপ্লেন করেন। আচ্ছা বলতেছি, একটু দাঁড়াও। হাইগ্রোমিটার ফর টেম্পারেচার, একটু ওয়েট করো, আমি হচ্ছে কি একটা হাইগ্রোমিটার তোমাদেরকে দেখাই হাইগ্রোমিটার দেখতে কিরকম। হাইগ্রোমিটার ডিজিটাল তো না, এটা হচ্ছে এইগুলো হচ্ছে ডিজিটাল হাইগ্রোমিটার। ডিজিটালটা না, আমাদের তোমরা ফিজিক্স তোমাদের যখন কলেজ খুলবে তোমরা দেখতে পাবা এটা এই অ্যানালগটা, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম ডিজিটাল। অনেকটা দেখতে এই রকম, এই যে এই রকম দেখতে পাইছো চিত্রটা? একটা চিত্র দেখতে পাচ্ছো? স্যার হ্যাঁ, এইখানে আমার মাউসের কার্সারটা যে থার্মোমিটারে আছে এটা হচ্ছে গিয়ে শুষ্ক থার্মোমিটার। দেখো এই থার্মোমিটারটা নরমালি হ্যাং হয়ে আছে জাস্ট এমনিতে। আর পরের থার্মোমিটার দেখো একটা কৌটার উপরে আছে না, তাই না? একটা কৌটার উপরে আছে। কি করা হয়, এই কৌটাতে একটু পানি থাকে, তারপর যেটা করা হয় এই পানিতে একটা সুতা বা একটা কাপড়ের এক প্রান্ত পানিতে থাকে, আরেক প্রান্ত এই থার্মোমিটারের এই নিচের অংশে যুক্ত করা থাকে। তাহলে এই থার্মোমিটারটা কি থাকে, একটু ভেজা অবস্থায় থাকে না, রাইট? কারণ বাল্বটা একটু ভেজা অবস্থা থাকে।
তো এইটা হচ্ছে গিয়ে হাইগ্রোমিটার, মানে এটা হচ্ছে মানে আর্দ্র থার্মোমিটার, আর এটা হচ্ছে শুষ্ক থার্মোমিটার। শুষ্ক থার্মোমিটার যে রিডিং দেখাবে, এই রিডিংটা কোত্থেকে দেখাবে? এই রিডিংটা দেখাবে হচ্ছে গিয়ে আমাদের বাতাসের যে তাপমাত্রা বা রুমের যে তাপমাত্রা, এটাই হচ্ছে গিয়ে শুষ্ক থার্মোমিটার রিডিং। কোশ্চেনে যদি বলে দেয় যে একটি ঢাকার তাপমাত্রা 31°C, এটাই হচ্ছে তোমার শুষ্ক থার্মোমিটার রিডিং, এটাই হচ্ছে গিয়ে তোমার θ1। আর আর্দ্র থার্মোমিটার পার্ট যেটা থাকবে এটা হচ্ছে θ2। বুঝতে পারছো? জি স্যার। ওকে, এটা হচ্ছে গিয়ে একটা অ্যানিমেটেড, কিন্তু পারফেক্ট হাইগ্রোথার্মোমিটারটা এখানে পেলাম না খুঁজে। এখানে মোটামুটি এইটাই, এই আর কি। এখন ম্যাক্সিমাম ডিজিটাল হয়ে যাওয়ার কারণে গুগলেও ডিজিটালটাই দেখাচ্ছে। ওকে, আচ্ছা, এবার আমরা একটু দেখি যে আপেক্ষিক আর্দ্রতা কিভাবে ক্যালকুলেশন আমরা করব। আপেক্ষিক আর্দ্রতার সূত্রটা কি? ঠিক আছে, আপেক্ষিক আর্দ্রতা আমরা কি দিয়ে প্রকাশ করি বলো দেখি? আপেক্ষিক আর্দ্রতা আমি ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করি। এটা মানে হচ্ছে গিয়ে স্মল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ ইনটু 100%। এখন আমরা দেখব এই স্মল এফটা কি আর ক্যাপিটাল এফটা কি। কে বলতে পারবা স্মল এফটা কি? আরটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, স্মল এফটা হচ্ছে গিয়ে সম্পৃক্ত বাষ্পচাপ। ঠিক আছে, সম্পৃক্ত অবস্থায় বাষ্পচাপ, সম্পৃক্ত বাষ্পচাপ। ঠিক আছে, একটি নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। সরি, এটা দুইটাই সম্পৃক্ত বাষ্পচাপ, তবে এটা একটা স্পেসিফিক নাম আছে। এফটা হচ্ছে শিশিরাঙ্ক হবে এটা। শিশিরাঙ্কে বাষ্পচাপ। হ্যাঁ, এ তো মনে আছে। এটাকে বলা হয় শিশিরাঙ্কে বাষ্পচাপ। আর ক্যাপিটাল এফটা হচ্ছে গিয়ে কি? ক্যাপিটাল এফটা হচ্ছে বায়ুর তাপমাত্রায় বাষ্পচাপ। ওকে, এখন আমরা একটু আগে ওয়েদার রিপোর্ট দেখছি ঢাকার, রাইট? বলতো ঢাকার ওয়েদার রিপোর্টে আজকের তাপমাত্রা কত দেখে আসছো? 29°C। আর শিশিরাঙ্ক কত দেখে আসছো? শিশিরাঙ্ক কত দেখে আসছো? 26°C, তাই না? 26°C। ঢাকার এখন তাপমাত্রা কত? 29°C। শিশিরাঙ্ক কত? 26°C। এখন আমি দেখতে চাই যে 29°C তাপমাত্রার বাষ্পচাপ কত আর 26°C তাপমাত্রার বাষ্পচাপ কত। এটাকে আমরা এই সূত্রে বসাবো, দুইটাকে ভাগ করে দেব, 100 দিয়ে গুণ করে দেব, তখন আমি ক্যালকুলেশন কি করতে পারবো? আপেক্ষিক আর্দ্রতা ক্যালকুলেশন করতে পারবো। ঠিক আছে, তো আমরা একটু দেখি, তোমাদের একটু দেখাই। তোমরা একটু ক্যালকুলেটর হাতে নিয়ে বসো, কারণ এগুলো হচ্ছে হাতে ধরে কাজ করলে তুমি আসলে ভালো মতো করে শিখতে পারবা। তোমাদের যখন তোমরা কাছাকাছি মানে অফলাইনে পড়ছো তখন হচ্ছে কি ভালো মতো দেখতে পাচ্ছিলা। আমরা একটু দেখি পাই নাকি বুঝতে পারো। হ্যাঁ, একটু লিখে ফেলো। হ্যাঁ, একজন একটু লিখো। এই যে আজকে 29°C তাপমাত্রা বাষ্পচাপ তো দেওয়া নাই, দেওয়া আছে? বলো, একটু লিখো তো। একটু লিখো একজন। 28-এ বাষ্পচাপ হচ্ছে 28.35, আর 30-এ বাষ্পচাপ হচ্ছে 31.83। এই দুটাকে গড় করো, এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ দাও, দেখো তো কত হয়। 28.35 যোগ 31.83, 2 দিয়ে ভাগ দেই, এটা কত আসছে? 30.075। হ্যাঁ, 30.09। আচ্ছা, 09। আর শিশিরাঙ্ক কত? 26। 26-এ বাষ্পচাপ কত? এই যে দেখা যাচ্ছে 25.21। তাহলে আমরা লিখে ফেলি এখানে 25.21। এবার আমরা বোর্ডে চলে আসি। আমি একটু লিখে ফেলছি, এবার আমরা বোর্ডে আসি, তাহলে তুমি দেখতে পাবা। দেখো আমরা লিখে ফেলছি 29°C তাপমাত্রা বাষ্পচাপ হচ্ছে 30। 09 এখানে লিখতে হবে মিলিমিটার মার্কারি প্রেসার, আর এখানে কত? মিলিমিটার মার্কারি প্রেসার। এই দুইটা মান এখন এখানে বসাও। এই 25.21 এটা কার মান? এটা হচ্ছে স্মল এফ, আর এটা কি? ক্যাপিটাল এফ।
এই দুইটা মান এই সমীকরণে বসাও, বসিয়ে দেখো ক্যাপিটাল আর এর মান কত আসে। 25.21 ভাগ 30.09। এটাকে আমি 100 দিয়ে গুণ করলাম, এটা আমাদের আসে 83.78। আর এর মান কত আসে? 83.78। এটা কি অলমোস্ট কি 84% বলা যায় না? জি স্যার। বলা যায়। আমরা কি একটু আগে দেখে আসছি না যে আজকে জলীয় বাষ্পের পরিমাণ বাতাসে কত 84% মিলছে আজকের ওয়েদার রিপোর্ট। জি স্যার। ঠিক আছে, তো তুমি বাস্তব একদম দেখতে পারলা, নিজে এক্সপ্লেইন করতে পারলা, তোমার কিন্তু কারো হেল্প লাগলো না। ঠিক আছে, আমি একটু দেখাই আরেকবার আজকের ওয়েদার রিপোর্টটা যেখানে আমরা দেখছিলাম। কোথায় দেখছি? হ্যাঁ এই যে। তো কত দেখতে পাচ্ছ? 84% আছে। 84%, জি স্যার। তো এটা হচ্ছে কি আমরা একেবারে আজকে হাতে নাতে মোটামুটি শিখতে পারলাম প্রতিটা জিনিস ধরে ধরে। এভাবে কিন্তু তুমি এক্সপ্লেইন করতে পারবা এবং জানতে পারবা, শিখতেও পারবা। ওকে, তো আশা করি মোটামুটি তোমরা এক্সপ্লেইন করতে পারবা। তাহলে আমাদের আপেক্ষিক আর্দ্রতা দেখি ক্যালকুলেশনের জন্য আমাকে কি জানতে হবে? ওয়েদার রিপোর্টে আজকে কি, মানে আজকে ঢাকার তাপমাত্রা কত, শিশিরাঙ্ক কত, এই দুইটা আমরা জানবো। এই দুইটা জানার পর ওই যে বইতে একটা চার্ট দেওয়া আছে, ওই চার্ট থেকে খুঁজে বের করব কোন তাপমাত্রায় কত আছে। পেয়ে যাওয়ার পর আমরা এখানে বসাবো, তাহলে আমরা আপেক্ষিক আর্দ্রতা ক্যালকুলেশন করে ফেলবো। পরীক্ষাতে আসবে যে আপেক্ষিক আর্দ্রতা 84% বলতে কি বুঝো? এটা যদি পরীক্ষাতে আসে আমরা কি লিখবো? আমরা লিখবো যে ঢাকার নির্দিষ্ট আয়তনের বায়ুতে যতটুকু ঢাকার নির্দিষ্ট স্থানের বায়ুতে 100 ভাগের মধ্যে 84 ভাগ হচ্ছে গিয়ে কি জলীয় বাষ্প দ্বারা পরিপূর্ণ। ঠিক আছে, বাতাসে যতটুকু জায়গা আছে 100 ভাগের মধ্যে 84 ভাগ জায়গায় হচ্ছে জলীয় বাষ্প দ্বারা কি করা আছে, ফিল আপ হয়ে আছে। ওকে, এটাই বোঝা, পরীক্ষাতে আসে। ওকে, এখন বাজে 5টা 22। আমরা একটা 10 মিনিটের ব্রেক নিব, সবাই জয়েন করবা 5টা 32-এ জয়েন করবা। ঠিক আছে, 5টা 32-এ জয়েন করবা। আমরা হচ্ছে 10 মিনিট ক্লাস নিব, 10-15 মিনিট, তারপর শেষ করব। ওকে।